প্রকাশ করছে, ওদের বাপের মাতা, ওদের 14 গোষ্ঠীর আড্ডি ওরা প্রকাশ করছে, ঠিক আছে? হামিদ পলাইছে এবং তারা এমন ভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করতেছে যে ডক্টর ইউনূসের কাছ থেকে পারমিশন নিয়ে হামিদকে বিদেশে পাঠাইছে, আবার কার্টুন বানাইছে। হামিদরে কইতেছে, হামিদ ইউনূসরে কইতেছে, স্যার এই টাকা লন, আরো টাকা দিমু। আচ্ছা, এদের জ্ঞানের পরিধি কি? এই অনলাইন অ্যাক্টিভিস্ট যেসব লোকজনরা ব্যর্থতা থাকুক, তারই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। উনি বলছে আইনের আওতায় আনবে। জেনারেল জাহাঙ্গীর, আপনার প্রতি আমার মায়া লাগে, আপনার প্রতি আপনি একটা বোধহীন একটা মানুষ। আপনি কি করে তাদেরকে আইনের আওতায় আনবেন? ওনাকে আইনের আওতায় তাদেরকে আইনের আওতায় আনতে গেলে প্রথমে গ্রেফতার করতে হবে জেনারেল ওয়াকারুজ্জামানকে। এটা পারবেন? আপনি কি আসিফ নজরুলকে গ্রেফতার করাতে পারবেন? আপনি আননেসেসারি কেন বলতে গেছেন যে আপনি তাদেরকে যদি না আনতে পারেন তাইলে আপনি নিজে রিজাইন করবেন? রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গিয়েছে। তিনি কার সাহায্যে পালিয়ে গিয়েছেন? তিনি ক্যান্সারের একটি অজুহাত দিয়ে প্রধান উপদেষ্টাদের কাছ থেকে ছাড়পত্র নিয়েছেন। এটা কি আসলে সত্য, নাকি তার পালিয়ে যাওয়ার পিছনে বিএনপি নেতাদেরও হাত থাকতে পারে? বিএনপি নেতাদের অপরাধ এবং আব্দুল হামিদ পালিয়ে যাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক আলোচক জ্যাকব মিল্টন। তার আলোচনা শুনলে আব্দুল হামিদ সম্পর্কে এবং বিএনপি সম্পর্কে নতুন কিছু তথ্য অবশ্যই পেয়ে যাবেন। যার কোনো ক্ষমতা ছিল না। এখন কি হয়েছে? কথাটা এসছে যে বিদেশে চিকিৎসার জন্য হামিদকে নেয়ার জন্য হামিদের শালা বাংলাদেশ জামাত ইসলামের এক নেতা, পেশাগতভাবে যিনি একজন ডাক্তার, তার নাম কর্নেল ডাক্তার জিহাদ খান। এই ব্যক্তি হামিদের শালা, জামাতের প্রার্থী জিহাদ খান, কর্নেল ডাক্তার জিহাদ খান, সে হচ্ছে হামিদের শালা। চিন্তা করে দেখেন, আমরা অনেক সময় কথায় কথায় বলি না, একেবারে অঙ্গাঙ্গী ভাবে আমরা জড়ে যাই। আমরা মনে করি জামাত একটা আদর্শের দল, জামাত ইসলামী ভিত্তিক একটা দল, জামাত বাংলাদেশের অস্তিত্বকে রক্ষা করবে। ইন্ডিয়ান অ্যাগ্রেশনের মুখে জামাত একমাত্র দল যারা দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে। এখন সেই সরষে খেতে যদি ভূত হয়, কিশোরগঞ্জের এই কর্নেল জাহিদ খান তার বোন বিয়া দিছে হামিদের কাছে, এবং এরা খুব ভালো করে জানে এই জাহিদ খান, আমি মনে করি না তার মনে প্রাণে জামাতের কোনো সম্পর্ক আছে। তাহলে জাহিদ খান এখানে ঢুকলো কেমনে? একটা দিক থেকে ঢুকছে। হামিদ যখন রয়ের ওত নিচ্ছে, সে চিন্তা করছে জামাত এবং বিএনপির সাথে আমার ব্যালেন্স করতে হবে। তাকে এভাবেই ট্রেন আপ করাইছে। কিভাবে ট্রেন আপ করাইছে? বাই চান্স যদি সে ধরা পড়িয়া যায়, তার আইডেন্টিটি ডিসক্লোজ হয় যে হামিদ একজন রয়ের এজেন্ট, তাকে রক্ষা করবে কে? বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি করবে, জামাত ক্ষমতায় থাকলে জামাত করবে। তো জিয়াদ খানের মতো হয়তোবা হামিদ তার বউরে কইছে তোর বাইরে ক জামাত হইতে, অথবা তোর শালারে ক অমুক হইতে। আত্মীয়তার দিক থেকে কোনো না কোনো দিক থেকে তো পার হইতে হবে, তো পার হইছে। জিহাদ খান তার এই কেমোথেরাপির উপলক্ষ নিয়ে বিভিন্ন মিডিয়ায় আসছে যে কর্নেল জিহাদ খান নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কমিউনিকেট করছে। দর্শকবৃন্দ, আমি আপনাকে একটা কথা বলি, জিহাদ খানের কোন প্রোটোকল নাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিচ করার, কোনো সম্ভাবনাও নাই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি, উনি যেই সাবজেক্টটায় কনসেন্ট্রেট করেন, উনি এই সাবজেক্টের উপরে ফোকাস থাকেন। এই দেন দরবার বিভিন্ন ইস্যুতে অনেক জায়গায় আমার কাছে 10,000 প্রমাণ আছে যারা তদবিরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যেতে চান, তাদেরকে 10,000 মাইল দূরে রাখা হয়।
ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভঙ্গুর রাষ্ট্রকে জোড়া তালির দিকে তালি লাগানোর পরিকল্পনা কি করবে, কোন জায়গায় কি করবে, এটা নিয়ে সে কাজ করছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে দেওয়া হচ্ছে এই কর্নেল জিহাদ খান সে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গেছেন হামিদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে, হুইচ ইজ নট ট্রু এট অল। এখন আমি এই কথাটাকে এত শিওর হয়ে কিভাবে বলি? দর্শকবৃন্দ, একটা কথা আপনাদেরকে আমি বলি, এই জিহাদ মানে সোশ্যাল মিডিয়ায় আপনারা জেনেছেন কর্নেল জিহাদ খান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে তারা অনুমতি নিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে ইমিগ্রেশনের ডিআইজি ইমিগ্রেশন মোয়াজ্জেম হোসেন জামাতপন্থী তাকে নাকি জানানো হয়েছে যে হামিদকে ছেড়ে দাও ওখান থেকে। দর্শকবৃন্দ, আমার একটা কথা এবার মনোযোগ দিয়ে শুনেন। আমার এই কথাটা মনোযোগ দিয়ে যদি আপনারা শুনেন তাইলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত, হামিদের বিরুদ্ধে মার্ডার কেস আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যদি হামিদের কোনো ফাইল যায়, যদি কোনো ফাইল যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে হামিদ চিকিৎসার জন্য যাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন মানুষ, উনি প্রথমেই বলবেন ওনার এগেনস্টে কি কি মামলা আছে, কি কি আছে আমার সামনে একটু দেন তো, কোথাও কন্ট্রাডিক্ট করে কিনা, আমাদের ওনাকে যদি পারমিশন দেই তাহলে কোন জায়গায় কি অসুবিধা থাকতে পারে আমাকে দেন, তাইলে এই সাবজেক্টগুলো চলে আসতো। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন মানুষ, উনি অত্যন্ত ডিটেইল ওরিয়েন্টেড। হামিদের চিকিৎসার জন্য, কেমোথেরাপির জন্য কর্নেল জিহাদ খান যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যেতেন তাহলে বলতেন ওনার উপরে কি কি কেস আছে, ওনার উপরে কি কি রিকমেন্ডেশন আছে, ল এনফোর্সমেন্টের অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কিনা, নিষেধাজ্ঞা আছে কিনা, সবগুলো আমার টেবিলের সামনে দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে আপনারা যারা চিনেন প্রত্যেকটা লোক আমার সাথে একমত হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন মানুষ, উনি নিখুঁত ভাবে না দেখে উনি কোন জায়গায় এগ্রি করবেন না ওনাকে এটা পাঠানো হোক। এখন এখানে একটা বিগ ইফ, সেটা কি? দর্শকবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ। ওনার পজিশন প্রধানমন্ত্রী না, ওনার পজিশন প্রধান উপদেষ্টা, কিন্তু প্রধান উপদেষ্টা পদটাই হলো প্রধানমন্ত্রীর অফিস। প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা সিকিউরিটি ব্রিফিং, ইন্টেলিজেন্স ব্রিফিং, সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স ব্রিফিং কে পাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস পাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স ব্রিফিং এর ব্যাপারে উনি 8ই আগস্ট 2024 থেকে এখন পর্যন্ত কেউ ওনাকে সিকিউরিটি বা ইন্টেলিজেন্স ব্রিফিং দেয় না। অর্থাৎ ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি এরা কেউ কোনো ইন্টেলিজেন্স ব্রিফিং নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যায়নি, দেখা করেনি, ওয়াকার সেটা করতে দেয়নি। প্রত্যেকটা ইন্টেলিজেন্স ব্রিফিং কে নিয়ন্ত্রণ করছে মির্জা ফখরুল ওয়াকারুজ্জামান। এখন আপনারা বলবেন এর সাথে সম্পৃক্ততা কি? সম্পৃক্ততা একটা, দর্শকবৃন্দ, যদি ডিজিএফআই, এনএসআই, সিআইডি এবং আদার ইন্টেলিজেন্স এজেন্সিস তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিদিন সকাল 8টায়, আমেরিকা হয় প্রতিদিন সকাল 7টায়, সকাল 8টায় যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ব্রিফিং নিয়ে যায় যে স্যার, ইওর অনার, অথবা মিস্টার প্রাইম মিনিস্টার, অথবা স্যার আজকের এই হইতেছে, এখানে এই হইতেছে, এইখানে অমুক যাইতেছে, এইখানে এই পারমিশন হইতে পারে, হামিদের জন্য এইটা হইতে পারে, এখানে ওইটা হইতে পারে, ওইখানে ওইটা হইতে পারে। দর্শকবৃন্দ, আমার কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর ওয়াস্তে। ব্রিফিংটা যদি, ইন্টেলিজেন্স ব্রিফিংটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিত, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলতো ওকে
হামিদ কিভাবে বাইরে যায়? তার এগেনস্টে নিষেধাজ্ঞা আছে, তার এগেনস্টে মার্ডার কেস আছে, তার এগেনস্টে এতগুলো কেস আছে। আই ক্যান নট লেট হিম গো। দর্শক বৃন্দ, লজিক্যাল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা যারা চিনেন, তার কার্যকলাপ সম্পর্কে যাদের বিন্দুমাত্র ধারণা আছে, একা একা একটু চিন্তা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিদিনের ইন্টেলিজেন্স ব্রিফিং এ যদি বলা হয়, স্যার হামিদের এগেনস্টে এই রিপোর্ট আছে, হামিদের এগেনস্টে এতগুলো মামলা আছে, হামিদের এগেনস্টে নিষেধাজ্ঞাগুলো আছে, তাকে কি আমরা বাইরে যেতে দেব? এবং আপনারা বিশ্বাস করেন ডক্টর ইউনূস বলবে যাও যেতে দাও? অ্যাবসলিউটলি পজিটিভলি না। তাহলে কাহিনী কি হয়েছে? এই ইন্টেলিজেন্স ব্রিফিং গুলো নেয় মির্জাফর ওয়াকারুজ্জামান। এই ইন্টেলিজেন্স ব্রিফিং গুলো কন্ডাক্ট করে জেনারেল হাফিজ এবং জেনারেল জহির। বর্তমানে আরেকজনকে নিয়োগ করছে। কেন করছে সেটা জানেন? জেনারেল হাফিজ এবং জেনারেল জহির দুইজনকে দিছে কেন আমি বলে রাখি। ডক্টর মোহাম্মদ ইউনূস খলিলুর রহমানকে প্রতিরক্ষা উপদেষ্টা বানাইছে, তাকে যেন ইমব্যালেন্স করা যায়, তাকে যেন মিসগাইড করা যায়। কার দ্বারা? হাফিজকে দ্বারা এবং জহিরকে দ্বারা। এই হাফিজ রয়রত নিছে, জহির বিএনপির এবং একেবারে ডানে বায়ে ভারতীয় অপারেটিভ। তাদের এই দুইজনকে ওয়াকার কেন ওখানে বসাইছে দর্শকবৃন্দ? যাতে খলিল সাহেব নিরপেক্ষভাবে ইন্ডিপেন্ডেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনূসকে গাইড করতে না পারে। এখন কাহিনী কি জানেন? একদিকে হাফিজ যায় বলবে স্যার এইটা, আরেকদিকে জহির যায় বলবে স্যার এইটা, আরেকদিকে খলিল সাহেব বলবে না এইটা। কোনো একটা সাবজেক্টে ডিপ্লোম্যাটিক্যালি আপনি যদি অ্যাচিভ করতে না পারেন, সিচুয়েশনটাকে কনফিউজড করে দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কনফিউজড করার জন্য দুইজন ওখানে বসায় দিছে যাতে উনি কনফিউজড হন। এখন হামিদের প্রসঙ্গে আবার ব্যাক করি। হামিদ যে বিদেশে যাবে এই সাবজেক্টটায় আমি আপনাদেরকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের স্টাইলের সাথে পরিচিত, ইউনূসের সাথে কাজ করেছে এমন 10 জন 15 জন 100 জনের সাথে আমার কথা হয়েছে। তার কাজের স্টাইল, উনি অত্যন্ত ডিটেল ওরিয়েন্টেড। উনার কাছে কোনো জিনিস গেলে উনি ওইটা সম্পর্কে 10,000 প্রশ্ন তৈরি করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি কেউ জিজ্ঞাসা করে, স্যার রাষ্ট্রপতি হামিদ দেশের বাইরে যাবে, কেন যাবে? ওনার ফাইল কই? ওনার উপরে কি কি আছে, কেস আছে কিনা, ওনার কি কি ব্যাখ্যা আছে, ওনার উপরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, সবগুলো এখানে হাজির করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলো ছাড়া জীবনেও কাউকে বাইরে যাওয়ার পারমিশন দিবে না। অনলাইনে কিছু উটকো লোকজন আছে, অনলাইনে কিছু উটকো বিএনপির এবং অনলাইনে নিজেদেরকে অ্যাক্টিভিস্ট দাবি করে, লেখাপড়া জানে না, গন্ড মূর্খ, হয়তোবা আইএ পাস, বিএ পাস, এমএ পাস করছে, নিজেরে বলে সাংবাদিক, সাংঘাতিক, বালছল, এ ধরনের কিছু লোকজন আছে। তারা এখন একের পর এক বলে আমি নিজ দায়িত্বে আমি এই সিক্রেট জিনিস প্রকাশ করলাম। কি সিক্রেট জিনিস প্রকাশ করছে? ওদের বাপের মাতা, ওদের 14 গোষ্ঠীর আড্ডি ওরা প্রকাশ করছে। ঠিক আছে, হামিদ পলাইছে এবং তারা এমন ভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করতেছে যে ডক্টর ইউনূসের কাছ থেকে পারমিশন নিয়ে হামিদকে বিদেশে পাঠাইছে। আবার কার্টুন বানাইছে, হামিদ রে কইতেছে, হামিদ ইউনূসে কইতেছে স্যার এই টাকা লন, আরো টাকা দিমু। আচ্ছা, এদের জ্ঞানের পরিধি কি? এই অনলাইন অ্যাক্টিভিস্ট যেসব লোকজনরা ওয়াকারের দিকে তাকাবে না, কারণ কি জানেন? ওয়াকার কোনো একদিন আপনারে হ্যালো কইছে, আপনি এখনো বসে রইছেন, আহারে আমার ওয়াকার প্রেমিক, তুমি আবার কবে আমারে কল করবা, কবে আবার তুমি আমারে সুমা দিবা, কবে আমারে তুমি একটা চাকরি দিবা। এইসব বলদের বাচ্চাদের কোন আকল জ্ঞান আছে? এইসব বলদের বাচ্চারা ওয়াকারের লগে একবার হ্যালো কইছে, এখন ওয়াকার ভাই কল করে না কেন, আমি তো তোমার জন্য জান কোরবান করে দিতেছি। অনলাইনে টিভি খুলছে, এই টিভি ওই টিভি ইন্টারভিউ করে, গত 2 দিন ধরে তাদের জিকিরের আর অভাব নাই। কইতেছে
হামিদ রে বিদেশে পাঠাইছে, এই জন্য ইউনূস কত টাকা ঘুষ খাইছে। আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা আমি বলি, যেসব লোকজনরা বলছে ডক্টর ইউনূসকে ঘুষ দিচ্ছে, স্পেশালি কোন এক জায়গায় অনলাইনে ইন্টারনেট টিভি পোর্টাল কইরা ওইখানে দুইটা গন্ড মূর্খ বৈশা রয়েছে, 2-3টা গন্ড মূর্খ আছে, এরা মাঝে মাঝে ব্যাখ্যা করে এই তারা ইউনূসের সব দোষ খুঁজা বাইর করে। ইউনূস ওদের পুটকির মধ্যে কবে মিডল আঙ্গুল দিছে তেল ছাড়া, ওইটাও তাদের মনে আছে, কিন্তু ওয়াকার অগ কোনো একদিন হেলো কইছে, ওই আবেগে এখনো বৈশা রয়েছে। ওয়াকার বোধ এখনো ওদের পুটকি মারার জন্য রেডি হইয়া বৈশা রয়েছে, অথচ অগলাগে এখন হেলো কয় না। এ কথার কোনো ব্যাখ্যা আছে? মানে হোয়াট ইজ দিস? আর দ্য রিয়েল? আমি বলছি, এদেরকে বুঝানোর চেষ্টা করলাম যে গরুর বাচ্চা, গরু কোন এক যুগে তোদের পুটকিতে একটু ঘি লাগাইছে, তোরা বৈশা রয়েছিস, ওই ঘি আবার কবে আসবে? আসবে না রে বলো বলো। ডক্টর ইউনূসের ঘুষ খাওয়ার দরকার নাই হামিদের কাছ থেকে, হ্যাঁ বিদেশের পারমিশন নিয়া। বলদের ঘরের বলদে গো আকল জ্ঞান কবে হবে? এই শুয়োরেরা কবে বুঝবে? শুয়োর শ্রেণীর হারামজাদা বলে হামিদের কাছ থেকে নাকি ডক্টর ইউনূস পয়সা খাইছে। এখন আসল কাহিনীটা হইছে এই, ইন্টেলিজেন্স ব্রিফিং টোটাল পারমিশনটা আসছে কার কাছ থেকে? ওয়াকারের কাছ থেকে। ওয়াকার নিজে রয়্যাল লোক, ওয়াকার নিজে ভারতীয় এজেন্ট, ওয়াকার নিজে হাসিনার কেয়ার করে, ইন্ডিয়ার কেয়ার করে। এখন হামিদের দেশের বাইরে পাঠাইতে হইব, ওয়াকার কি করবে? শুধু আসিফ নজরুল্লে কল করিয়া করবে, চাকর বেড়া বেড়া নজরুল তুই অরে পাড়ায় দে। আর বেড়া নজরুলের কথাবার্তার ধরন দেখছেন? বেড়া নজরুল যখন কথা কয়, বেড়া নজরুলের কথা মনে হয় এই শালা এক বুবুক্ষ হারামজাদা, এর কোন আকল জ্ঞান নাই। আমি এই বেড়া আসিফ নজরুলের আমি বেড়া আসিফ নজরুলের কথাবার্তার ধরন দেখাই, আমি আকাশ থেকে পড়ি। এই বেড়া আসিফ নজরুল এর কি কোনো আকল জ্ঞান আছে? ভেড়া আসিফ নজরুলের আমি আপনাদেরকে দর্শক বৃন্দ একটা জিনিস আমি শেয়ার করতে চাই। ভেড়া আসিফ নজরুল কি বলে? এই ভেড়া আসিফ নজরুল এমন ভাবে বুভুক্ষ আমাদের মানে কোন এক জায়গায় আমাদের বাংলাদেশের কোন একটা অঞ্চলে বলে, কোন হাঁস যদি 10 দিন খাবার না পায়, হঠাৎ করে একদিন যদি খাবার পাইয়া বসে। আসিফ নজরুল লেখাপড়া করছে, একটা লেখাপড়া জানা মানুষ, কিন্তু হয়েছে কি জানেন? লেখাপড়া জানিও তো মানুষ প্রস্টিটিউট হয়, যেমন রাজ্জাক হয়েছে না। আসিফ নজরুলের কথার ধরনটা শুনেন। আসিফ নজরুল যদি কখনো বলে যে আমি যদি কখনো সুযোগ পাই বাংলাদেশের মানুষের খেদমত করার, আমি সারাদিন জনগণকে খুশি করার জন্য আমি কাজ করব। দর্শকবৃন্দ, আমি তো এই কথাই বললাম, আমার যদি কোনোদিন সুযোগ হয় বাংলাদেশের মানুষের সেবা করা, জান পরাণ দিয়ে আমি সেবা করব। কিন্তু আসিফ নজরুলের কথা বলার ধরন দেখেন, একজন ভণ্ড, মুনাফিক, ফাসিক, লোভী, ক্ষমতা লোভী কিভাবে কথা বলে দেখেন। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বাট যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। তো যাই হোক, এগুলি মনে হয় এই হজের 1 বছর পূর্তি হবে। আচ্ছা, মানুষের বানোয়াট কথা শুনতে গেলে হায় আল্লাহ, যদি কখনো সুযোগ হয় আমি জনগণের জন্য বিছানায় উলম্ব হইয়া শুয়ে থাকতাম, মনে হয় না? আবার শুনেন এই ভণ্ডের কথাটা, আবার শুনেন। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বাট যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। তো যাই হোক, এগুলি মনে হয় এই হজের 1 বছর পূর্তি হবে। এইটা কি রিয়াল? এইটা কি রিয়াল আসিফ নজরুল? হায় আল্লাহ, হায় আল্লাহ। এই মফিজের কথা শুনছেন? এই মফিজ কি বলে? মফিজ কি বলে? এইটা আমরা অনেকে সত্য মনে করি যে এই লোক ভালো, এর কথাবার্তা কোনো কিছু খুঁজে পাইছেন? মানুষের ভণ্ডামিরও একটা শেষ থাকে।
ভণ্ডামি কাহাকে বলে এরও একটা শেষ থাকে, কিন্তু এই আসিফ নজরুলের এই ভণ্ডামির শেষ আছে। তো আসলে কি হয়েছে হামিদের সাবজেক্টে, ওয়াকারের কাছে, ওয়াকার জানে প্রথম কার কাছে গেছে, এই জাহিদ খান কর্নেল ডাক্তার জাহিদ খান। হ্যাঁ, ওই আর্মি প্রোটোকলে কোন জায়গায় ওয়াকার পর্যন্ত পৌঁছাইছে, ওয়াকার বইলা দিছে, ওয়াকার পৌঁছানোরও দরকার নাই, ওয়াকারের সাথে হাসিনার রেগুলার কথা হয়, ভারতের রয়ের রেগুলার কথা হয়, ভারতীয় জেনারেল সেনাধ্যক্ষ জেনারেল দ্বিবেদীর সাথে প্রত্যেকদিন কথা হয়, এটা তো ওপেন সিক্রেট। দর্শক বিন্দু, এটা আপনারা জানেন না যে ওয়াকার প্রত্যেকদিন রয়ের সাথে কথা বলে, ভারতের সেনাপ্রধান বলে বাংলাদেশ আর্মির সাথে তার প্রত্যেকদিন আলাপ আলোচনা হয়, তাদের কমিউনিকেশন অতি উত্তম, এটা বলে না? ওকে, তো ওয়াকারের কাছে গেছে, ওয়াকার তার চাকর নজরুলের বলছে, এই চাকর নজরুল, হামিদ রে বিদেশে পাঠা। তো হামিদ রে বিদেশে পাঠানোর জন্য আসিফ নজরুল কি করছে, ওই যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আছে না, কোমরভাঙ্গা জেনারেল, কোমরভাঙ্গা জেনারেল তো কোমরভাঙ্গা জেনারেল জাহাঙ্গীর, কোমরভাঙ্গা জেনারেল জাহাঙ্গীর সে হয়তো জানেও না, কারণ কোমরভাঙ্গা জেনারেল যখন কোন জায়গায় নামাজ পড়তে বসে এর কোন উত্তর দক্ষিণ এক পদ আছে না, আবোধা, আবোধা বুঝেন, বোধ কাজ করে না যার, এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর হয়েছে আবোধা এক বস্তু। কোন জায়গায় হয়তো বসে রয়েছে আসিফ নজরুল পাত্তাও দেয় নাই যে আসলে এই আবোধা জেনারেল রে তারা জানাইলো কিনা। তো তারা হয়তো লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, আমি এই লোকটার দিকে তাকাইলে আমার একটু খারাপ লাগে, এই তো একটা আবোধা গোলালো, এর ওইখানে বসাইছে কেন জানেন, এই আব্দুল রে, যাতে এই আব্দুল দুনিয়া সম্পর্কে কোনো খেয়াল না করে। এই যে হামিদ যাবে দেশের বাইরে, এটা ডিজিএফআই জানে না দর্শকবৃন্দ, ডিজিএফআই জানে। এটা কি এনএসআই জানে না দর্শকবৃন্দ, এনএসআই জানে। এইটা কি সিআইডি জানে না দর্শকবৃন্দ, সিআইডি জানে। এটা কি ডিবি জানে না দর্শকবৃন্দ, ডিবি জানে। এর প্রত্যেকটা এজেন্সি কার নিয়ন্ত্রণে দর্শকবৃন্দ? এই প্রত্যেকটা এজেন্সি মির্জাফর ওয়াকারুজ্জামানের নিয়ন্ত্রণে। এখন এই অনলাইন টিভির যে দুই মাকাল ফল আছে, অনলাইন টেলিভিশনের দুইটা বা তিনটা স্টুজেস আছে, ওরা কি জানে না এই এজেন্সিগুলো কারা নিয়ন্ত্রণ করে? জানে, কিন্তু ওয়াকারের নিয়ে কোনো কথা বলবে নাই, কারণ ওদের পুটকিটা পায়, ওদের ব্রেনটা পায়, ওদের চোখটা পায়, ওরা মানসিকভাবে বিকলাঙ্গ, ওরা অন্ধ। লজিক্যাল কথা আমি আপনাকে যেভাবে বললাম তাই। তো আসিফ নজরুল কি করেছে? আমার ধারণা আসিফ নজরুলের এখানে কোনো কিছু নিয়ন্ত্রণেরও দেয় নাই। ডিসিএফআই রে বইলা দিছে ওরে পাঠানোর ব্যবস্থা করো, পুলিশের আইজি রে বাহারে বইলা দিছে যাও এটাকে ব্যবস্থা করো, হামিদকে পাঠাই দিছে। ডক্টর ইউনূস সাহেব হয়তো জানছে তার পরের দিন। আমার কথা বুঝতে পারছেন? তো এইটা নিয়ে এই নিরীহ সদু লোকটারে যখন ধরছে জেনারেল জাহাঙ্গীর, সদু লোকটায় কি কইছে শুনেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গতকাল চলে গেছেন, এখন হলেন আসামি। আজকে আপনিও শুনেছেন যে আপনার মন্ত্রণালয় হয়তো এটা একটা, এই ঘটনাটা মানে ঘটবে আমরা কোনো সময় আশাও করি নাই, বাট এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা। এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনাটা আমিও এই আসার পরে জানতে পারছি, এবং এটার জন্য যারা দায়ী আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এটা যেহেতু আমি এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্টটা পাই নাই, যারই ব্যর্থতা থাকুক তারই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। উনি বলছে আইনের আওতায় আনবে। জেনারেল জাহাঙ্গীর, আপনার প্রতি আমার মায়া লাগে, আপনার প্রতি আপনি একটা বোধহীন একটা মানুষ। আপনি কি করে তাদেরকে আইনের আওতায় আনবেন? ওনাকে আইনের আওতায় তাদেরকে আইনের আওতায় আনতে গেলে প্রথমে গ্রেফতার করতে হবে জেনারেল ওয়াকারুজ্জামানকে, আপনাকে গ্রেফতার করতে হবে কর্নেল শহীদ খানকে, জিহাদ খানকে, আপনাকে গ্রেফতার করতে হবে ডিআইজি মুয়াজ্জেমকে। কই ওদের ছবিগুলা কই দর্শক কিন্তু আপনাদেরকে একটু দেখাই। তাকে গ্রেফতার করতে হবে, ডিআইজি ইমিগ্রেশন মুয়াজ্জেম হোসেনকে। মুয়াজ্জেম হোসেন বলে দিবে আমাকে আর্মি হেডকোয়ার্টার থেকে অর্ডার দেওয়া হয়েছে।
কর্নেল জিহাদ খানকে যখন নাড়াচাড়া করতে যাবেন তখন দেখবেন জামাত চিল্লায় উঠবে, জামাত বলবে উনি এটা কি করেছে, একটা মারা যায় এমন একটা লোক তাকে চিকিৎসা দেওয়ার জন্য এই কাজটা করেছে। আপনি কি এটা পারবেন? আপনি কি আসিফ নজরুলকে গ্রেফতার করাতে পারবেন? আপনি আননেসেসারি কেন বলতে গেছেন যে আপনি তাদেরকে যদি না আনতে পারেন তাইলে আপনি নিজে রিজাইন করবেন? আপনার কি তো মির্জাফর ওয়াকারুজ্জামান আপনারে ওখানে বসাইছে। আপনি ভাই একজন লেম্যান, আপনার বোধশোধ নাই। আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন আল্লাহ জানে, বাট আপনার খুব ক্লোজ একজন বন্ধু জাহাঙ্গীর সাহেব আমাকে বলছে আপনি একজন সৎ মানুষ। না, আমিও তার কথাটাকে ধরে নেই, কারণ যে লোক বলছে সে আপনার ব্যাচমেট, আপনারা হয়তো একই রুমে থাকতেন। সে বলছে যে আপনি অনেক ভালো মানুষ। তো আপনি কেন বলছেন যে আপনি রিজাইন করবেন? আপনি রিজাইন করা উচিত, কারণ আপনারা তো আসলে স্বাধীনভাবে কাজ করতে দেয় না। দেয় জেনারেল ওয়াকারুজ্জামান চারিদিক থেকে বাধার সৃষ্টি করে, আপনারা তো কাজ করতে দেয় না। আইজি কেও ঠিক মতো কাজ করতে দেয় না। তো আপনারা এই দায়িত্ব নিচ্ছেন, অথচ কাজগুলো আপনারা ঠিক মতো করতে পারতেছেন না। বাংলাদেশ জামাত ইসলামী, আপনাদেরকে আমি ইজ্জত দিয়ে কথা বলি, কিন্তু আপনারা কর্নেল জাহিদ খানের মতো এই লোককে কিভাবে আপনাদের পার্টিতে আপনারা রেখেছেন? এখন সার্বিকভাবে আমি বিষয়টাকে কনক্লুড করব। আমি 40 মিনিট এই হামিদের বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলছি। 40 মিনিট কথায় একটা জিনিস আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি কিনা এটা আপনারা চিন্তা করে দেখবেন। বাংলাদেশের কোনো মানুষ বাইরে যাবে কি যাবে না, কোনো জায়গায় দর্শকবৃন্দ, আপনাদের আমি বুঝাতে পেরেছি কিনা? বাংলাদেশ থেকে কে বাইরে যাবে বা কে বাইরে যাবে না, this is the subject of law enforcement, this is the subject of intelligence, military intelligence, civil intelligence and everything. এই ইন্টেলিজেন্সের কোনোটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ন্ত্রণে নাই। এটা নিয়ন্ত্রণ করে মির্জাফর ওয়াকারুজ্জামান। মির্জাফর ওয়াকারুজ্জামান যদি এগুলো নিয়ন্ত্রণ করে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুষ খাইছে, এইসব গাঁজাখুরি গাঞ্জুটি গান্ডু এইসব লোকজনদের কথাবার্তার কোনো উত্তর দক্ষিণ আছে? যারা বলে ইউনূস পয়সা খাইছে আবার কার্টুন বানাইছে। আরে বেটা, তোরা পয়সার জন্য পাশার কাপড় উদলা করে রাখিস, ওয়াকার তো কখন তোদের পুটকিতে ঘি মারবে। এই জন্য ওয়াকার তো তোদের সাথে বেটা এখন কথাও বলে না। ওয়াকারের পূজাটা করিস কেন? আরে বলদের ঘরের বলদ, যা চাপতে থাকে। তোরা ওয়াকারের একটা মূর্তি বানাইয়া তার পুটকি চাপতে থাকে। তবু যদি আল্লাহ ওয়াকারের দিয়া তবু যদি কেউ একটু ঘি তৈরি করিয়া তোদের পুটকিতে আবার লাগাইয়া দেয়, তোদের অনলাইন কোন গোলালুর কোন ছাতু আছে না টিভি, হেডারে লইয়ে তোরা যা জান্নাতে যা। বলদের ঘরের বলদেরা। আমার কাছে অত্যন্ত বিরক্ত লাগে। মানুষ যখন লেখাপড়া করে তারা একটু দূরদর্শী হয়। মানুষ যখন একটু লেখাপড়া করে আবার বলে আমি ইনভেস্টিগেটিং জার্নালিজমের করি। তুমি বাল করো, তুমি বাল করো। একটা জিনিস আমি বুঝি না, সেটা কি জানেন? লেখাপড়া করেছেন, পরিস্থিতি বুঝেন না, লোভ আপনাদেরকে এতটা অন্ধ করে দেয়। লোভ এত অন্ধ করে আপনাদেরকে। আপনাদের আকল জ্ঞানে ধরলো যে কর্নেল জিহাদ খান টাকা লইয়া গেছে, অথবা হামিদ টাকা লইয়া গেছে ডাক্তার ইউনূসের কাছে যে একটু যাওয়ার পারমিশন দেন। আপনাদের ব্রেইনে এইটা ঢুকলো। আর আমি যে কথাগুলো বললাম, ইন্টেলিজেন্স ব্রিফিং, এগুলো শুধু ব্রিফিং না, বাংলাদেশের প্রত্যেকটা ইন্টেলিজেন্স এজেন্সিকে নিয়ন্ত্রণ করে জেনারেল ওয়াকার। বাংলাদেশের ল এনফোর্সমেন্ট যেদিন মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সেদিন থেকে আর্মি চিফ, আর্মি, নেভি, এয়ারফোর্স, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার ভিডিপি সবকিছু নিয়ন্ত্রণ ওয়াকারের হাতে। আপনারা কি এটা বুঝেন? লেখাপড়া করছেন? আপনারা জানেন এগুলো সম্পর্কে? কিচ্ছু জানেন না, আজাইরা কথা বলেন। আমি সাবজেক্টটা শেষ করব এই বলে,
এই বলে আজকে এই হামিদের সাবজেক্টটাকে শেষ করব। হামিদ ক্যান্সারের চিকিৎসার একটা ধোঁয়া তুলে সাবজেক্টটাকে সফট করে ওয়াকারের গাইডেন্সে রয়ের নির্দেশনায় তাকে বাংলাদেশ থেকে পালাতে সহায়তা করেছে মির্জাফর ওয়াকারুজ্জামান। দ্যাটস ইট। এর চেয়ে বেশি কিছু বলার নাই। এবার দ্বিতীয় একটা প্রসঙ্গে আপনাদের সাথে আসি। দ্বিতীয় প্রসঙ্গটায় আসলে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে খুব বড় একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, সেটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে। পাহেলগাম কাশ্মীর, এটা সম্পর্কে বিশাল একটা ইন্টেলিজেন্স ব্রিফিং আমি শুনেছি। ওয়াশিংটনে গিয়েছিলাম, ডিসিতে গিয়েছিলাম, স্টেট ডিপার্টমেন্টে গিয়েছিলাম, এগুলো নিয়ে অনেক কথাবার্তা শুনেছি। সেখানে কয়েকটা সাবজেক্ট আমার সামনে এসছে। পেহেলগামে আমি রিপোর্টে পড়ি এবং আপনাদেরকে আমি ব্যাখ্যা করি। দ্য অ্যাটাকার্স কেম আউট অফ দ্য উড ইন এ সিনিক পিকনিক স্পট। গাছ গাছালিতে একটা ভরা চারিদিকে জঙ্গলের মতো বাগানের মতো একটা পিকনিক স্পট পেহেলগাম কাশ্মীর। ওখান থেকে অ্যাটাকাররা বাইরে আসছে, এসে ওখানকার 26 জন মানুষকে তারা খুন করছে। এখন ওখানে যে 26 জন মানুষকে খুন করছে, ইন্ডিয়ান মিডিয়া এটাকে ব্যাখ্যা করতে চাইছে যে তারা হিন্দু লোকজনদেরকে টেনে টেনে খুন করেছে। এখন মজার কথা শুনেন, যে গ্রুপটা ওখানে পিকনিক করতে গেছিল সবাই ছিল হিন্দু। ইন্ডিয়ান বুজরুকিটা কি আপনারা বুঝছেন? বুর্জুকিটা আপনারা বুঝছেন? বুর্জুকিটা হলো ওখানে তারা বলছে অ্যাটাকাররা ইচ্ছাকৃতভাবে হিন্দুদের বেছে বেছে খুন করেছে। একটা কঠিন জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, ওখানে যারা ছিল সবাই ছিল হিন্দু, তাহলে হিন্দুদের বাঁচা হইল কি করে? খেয়াল করছেন? আমেরিকানদের বোঝানো হয়েছে যে হিন্দুদের বেছে বেছে পেহেলগাম কাশ্মীরে খুন করা হয়েছে, কিন্তু মজার কথা হয়েছে ওখানে যারা গেছিল পিকনিকে সবাই ছিল হিন্দু, তাহলে হিন্দুদের বাঁচলো কোথায়? A little known group called Resistance Front, একটা গ্রুপ, এরা লস্করি তাইবাও না, জায়েশে মোহাম্মদও না, তারপরে হিজবুত তাহরিরও না, একটা রেজিস্ট্যান্স গ্রুপ তারা ক্লেম করছে। এবং যারা ক্লেম করছে তারা বলেও নাই যে আমরা we are located based in Pakistan, এটা বলেও নাই। The Indian government says that the group was a front for a broader terrorist apparatus that has operated out of Pakistan. এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কইছে যেটা একটা জঙ্গি সংগঠন যারা পাকিস্তানে লোকেটেড। কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট যেদিন অ্যাটাক হয়েছে তার আগের থেকেই তারা আগে এবং পরের থেকে বলে আসছে পাকিস্তান হ্যাজ রিজেক্টেড দোজ ক্লেমস। হিয়ার ইজ হোয়াট that Pakistan says: none of the group or the attacker, the way they identified the government of Pakistan, has nothing to do with them. পাকিস্তান বলছে অ্যাটাকারদের সাথে আমাদের কোনো কিছু নাই। এখন পাকিস্তানে দুই-তিনটা জঙ্গি সংগঠন যাদেরকে ইন্ডিয়া সবসময় টেররিস্ট অর্গানাইজেশন বলে এবং ভারতের অভ্যন্তরে তারা অ্যাটাক করেছে। একটা নাম হচ্ছে লস্করে তাইবা, which was founded in 1980s, 1980 সালে তারা এই সংগঠনটা তৈরি করছে, has long been suspected of masterminding from Pakistan some of the worst terrorist attack in India. It was added to the UN sanctions list in 2005. অর্থাৎ লস্করে তাইবাকে 2005 সালে জাতিসংঘ কর্তৃক টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে তাদেরকে ডেজিগনেট করা হয়েছে। One of the deadliest attacks
the group orchestrated was 2008 slaughter in Mumbai. 2008 সালে মুম্বাইতে যে টেররিস্ট অ্যাটাক হয়েছে, ওই অ্যাটাকটা নেতৃত্ব দিয়েছিল লস্কর-ই তাইবা। ওখানে 160 জন ভারতীয়কে খুন করা হয়েছে। নিয়ারলি a dozen gunmen arrived on a boat and waged a day of carnage, including taking hostage a major hotel. One of the attacker was captured alive. ওই 2008 সালে লস্কর-ই তাইবা যখন বোম্বে এই অ্যাটাকটা করে, 160 জন ইন্ডিয়ানকে স্লটার করে, কোনো অ্যাটাকারকে, অনেক অ্যাটাকার মারা গেছে, কিন্তু একজনকে জীবিত ধরছে। দর্শকবৃন্দ, পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মতো দেশে যখন একটা লোককে গ্রেফতার করা হয়, আপনাদের মনে আছে না, ডিবি হারুন বা ডিবির লোকজনরা যখন কাউকে রিমান্ডে নেয়, রিমান্ডে নেয়ার পরে তাদের কি অবস্থা হয়, ওই নতুন যে সমন্বয়ক আছে নাহিদ ইসলাম, তারে জিজ্ঞাসা করে দেখেন তাদের সাথে কি করে। তো লস্কর-ই তাইবার যেই লোকটাকে ইন্ডিয়া অ্যারেস্ট করছে, তাকে মৃত প্রায়, তারে জাহান্নাম বানাইয়া তার মুখ থেকে বের করছে। হাসিনা যেমন ক্যাপ্টেন মাজেদরে কইছে, তোমার জীবন ভিক্ষা দেব, শুধু বলো জিয়া মুজিব হত্যায় জড়িত ছিল। আপনারা, এটা একটা অন্য একটা কাহিনী, এটা নিয়ে আপনাদেরকে আরেকদিন আমি কথা বলবো। ক্যাপ্টেন মাজেদরে যে মেরে ফেলছিল হাসিনা, ক্যাপ্টেন মাজেদরে ভারত থেকে বাংলাদেশে আইনা কি করছে আপনারা জানেন? মাজেদরে বলছে তোমারে আমরা মুক্তি দিব, তুমি শুধু মুখ থেকে বলো যে জিয়া মুজিব হত্যায় জড়িত ছিল। মাজেদকে এমন শারীরিক মানসিক নির্যাতন করছে, এই নির্যাতন করার পরে ক্যাপ্টেন মাজেদ বলতে বাধ্য হয়েছে যে শেখ মুজিব অ্যাসাসিনেশনে জিয়াউর রহমান একটা রোল প্লে করছে। ঠিক লস্কর-ই তাইবার যেই একটা লোককে গ্রেফতার করছে ভারত, তাকে অত্যাচার করতে করতে এক পর্যায়ে তার মুখ থেকে বের করছে যে এই অ্যাটাকের সাথে পাকিস্তান রাষ্ট্র হিসাবে জড়িত। যার মুখ থেকে এই কথাটা বের করছে তাকে 2012 সালে মৃত্যুদণ্ড তার কার্যকর করছে। Pakistan has confirmed Lashkar-e Taiba links to a past violence in India, but says that the group was outlawed and disbanded long ago. The group's founder, Lashkar-e Taiba, যে তৈরি করছে, যার দ্বারা স্থাপন করা হয়েছে, তার নাম হয়েছে হাফিজ সাইদ। হাফিজ সাইদ নামে একজন ইসলামিস্ট ফ্যানাটিক, তার দ্বারা লস্কর-ই তাইবা তৈরি হয়েছে। এই হাফিজ সাইদ মুম্বাই অ্যাটাকের পরেই তাকে পাকিস্তান গভর্নমেন্ট গ্রেফতার করছে, লস্কর-ই তাইবাকে পাকিস্তান থেকে ব্যান করছে, তাকে ডিটেনশনে পাঠাইছে। এটা গেল কে? লস্কর-ই তাইবা। এখন এই লস্কর-ই তাইবা কাশ্মীরের পাহেলগামে যায় নাই, পাহেলগামে যাইয়া ওখানে কোনো অ্যাটাকও করে না লস্কর-ই তাইবা। এখন আসে দ্বিতীয় একটা গ্রুপ যারা ওই অঞ্চলে কাজ করে। ওখানে আরেকটা পার্টি আছে, আরেকটা গ্রুপ আছে। এই গ্রুপটার ফাউন্ডার হলো মাসুদ আজহার। এর নাম হলো মাসুদ আজহার। তার সংগঠনটার নাম হলো জায়েশ-ই-মোহাম্মদ, জায়েশ-ই-মোহাম্মদ। Their activities have not been limited to there. The group's founder, Masood Azhar, was imprisoned in India in 1990s for militant activities in Kashmir, but was released as part of the hostage deal in 1999. এই মাসুদ আজহার একসময় ইন্ডিয়া গ্রেফতার হয়েছে। আপনাদের মনে আছে তো, পাকিস্তান এই ইন্ডিয়ান এক পাইলটকে ভারত গ্রেফতার করছে, জাইশ গ্রেফতার করছিল। ভারতীয় এক পাইলটকে পাকিস্তানে অ্যারেস্ট করছিল। পরবর্তী সময় তারা সোয়াপ করছে, এই মাসুদ আজহারকে তারা মুক্তি দিছে এবং ভারতীয় পাইলটকে তারা ব্যাক করাই আনছে। এখন Jaish-e-Mohammed is accused of multiple deadly attacks in Kashmir, including the 2019 bombing of an Indian military convoy,
that brought the two countries into a brief conflict. Indian military forces says it was also behind a deadly attack on the Indian parliament in 2001. Indian military forces says that they struck 9 locations. Okay, that's a different news. Okay. এই জাইশে মোহাম্মদ ইন্ডিয়ান পার্লামেন্টেও তারা অ্যাটাক করছিল 2001 সালে এবং ওই অ্যাটাকের পরে জাইশে মোহাম্মদের যে ফাউন্ডার তাকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় সোয়াপ হয়েছে, বন্দি বিনিময় চুক্তিতে তারা পাকিস্তানে দিয়ে দিছে এই ফাউন্ডারকে। ওনার নাম কি ভদ্রলোকের? মাসুদ আজহার, তার নাম হলো মাসুদ আজহার হলো জাইশে মোহাম্মদের ফাউন্ডার। তাকে ফেরত দিছে পাকিস্তানে এবং ইন্ডিয়ার 2 জন পাইলট ওখানে অ্যারেস্ট হয়েছিল অ্যাটাক করতে গিয়ে, তাদেরকে ব্যাক করায় দিছে। হাওয়েভার এখন জাইশে মোহাম্মদ অথবা লস্করে তাইবা অথবা হিজবুত তাহরির এদের কেউ কাশ্মীরের পেহেলগামে অ্যাটাক করতে যায় নাই। কে গেছে? এমন একটা রেসিস্ট্যান্ট গ্রুপের কথা বলছে যার সাথে পাকিস্তানেরও কোনো সম্পর্ক নাই, অন্য কারো কোনো সম্পর্ক নাই। রয়ের সবচেয়ে বড় একটা শক্তি কি জানেন? রয়ের সবচেয়ে বড় শক্তি হলো তারা হারুনের মতো, ডিবি হারুনের মতো লোককে হায়ার করে, তারা জিয়াউল হাসানের মতো লোককে হায়ার করে, তারা কি করে হামিদের মতো লোককে হায়ার করে তারা ওখানে বাংলাদেশে হলি আর্টিসান বেকারিতে যেমন একটা অ্যাটাক তৈরি করছে, এ ধরনের অ্যাটাক তৈরি করে। ভারতীয় র এই সাবজেক্টে অত্যন্ত এক্সপার্ট। তারা কি করে ওই জঙ্গি অ্যাটাকটা করে তারা জাস্টিফাই করে। যেমন বাংলাদেশে হাসিনা তো ক্ষমতায় আছেই, তাহলে 2013-তে তাদের এই হলি আর্টিসানে অর্থাৎ 2016-তে এই অ্যাটাকটা করার দরকার কি ছিল? পশ্চিমা বিশ্বে এটা প্রচার করার জন্য যে মুসলমান জঙ্গিরা বাংলাদেশ টেক ওভার করতেছে, যার জন্য ওখানে হাসিনার কন্টিনিউয়ান্স জরুরি। কাশ্মীরে যখন আর্টিকেল 370 সাসপেন্ড করে কেন্দ্রের শাসন জারি করলো, জম্মু এবং কাশ্মীরে ইন্ডিয়া প্রমাণ করতে চায় যে ওখানে যা আছে সব জঙ্গি। এখন এই জঙ্গিদের থামানোর জন্য ভারতীয় যে কোনো মিলিটারি অ্যাগ্রেশন জরুরি। 2 দিন পরে ইসরায়েল যেমন কথায় কথায় বলে না আমাদেরকে ইসরায়েল হ্যাজ দ্য রাইট ফর সেলফ ডিফেন্স, অর্থাৎ কি জানেন, ইসরায়েল তাদের নিজের প্রতিরক্ষার জন্য যে কাউকে মারতে পারবে, যে কাউকে খুন করতে পারবে, যে কাউকে ধর্ষণ করতে পারবে। এই জিকিরটা ইন্ডিয়া তোলার চেষ্টা করতেছে। কোন জিকির? যে কোনো কাশ্মীরিকে খুন করতে পারবে ভারতের অস্তিত্ব রক্ষার্থে, যে কোনো পাঞ্জাবিকে খুন করতে পারবে ভারতের সেলফ ডিফেন্সের জন্য, যে কোনো বাংলাদেশিদের খুন করতে পারবে তাদের প্রতিরক্ষার জন্য। এ ধরনের একটা ন্যারেটিভ র এস্টাবলিশ করার চেষ্টা করছে বহুদিন ধরে। এখন গত কয়েকদিনে, এই যে গতকালকে তার আগে ভারতের ক্যালকাটায় রিপাবলিক টিভি না বাল টিভি নামের কোন একটা টিভি আছে, তারা কথায় কথায় তারা বলে ভারতের পাকিস্তানের প্রধানমন্ত্রী তার ঘর ছেড়ে পালায়া গেছে, ওখানে বোম্বিং করছে, এই ধরনের কথাবার্তা বলে, যেগুলো ভুয়া, যার কোনো অস্তিত্ব নাই। ওকে, এখন আজকের কয়েক ঘন্টা আগে Indian military forces says they had struck in 9 locations in Pakistan in their operation early on Wednesday morning, including facilities associated with 2 terrorist outfits. India বলছে তারা টোটাল 9টা লোকেশনে এয়ার স্ট্রাইক করছে, বোম্বিং করছে, যেখানে ওই লস্করি তাইবা, তারপরে জাইশে মোহাম্মদ অথবা আল কায়দা এদের ঘাঁটি আছে, এমন জায়গায় তারা বোম্বিং করছে। এবং ওখানে তারা বলছে 100 টেরোরিস্টকে তারা মেরে ফেলছে। মজার কথা, আমেরিকান ইন্টেলিজেন্স এবং আমেরিকান স্যাটেলাইট থেকে তারা বলছে পাকিস্তানের টোটাল হতাহতের সংখ্যা 31 এবং
ইন্ডিয়া যেসব জায়গায় হিট করছে বলছে যে এখানে জঙ্গিদের ঘাঁটি ছিল, না, যে ঘাঁটিগুলোতে অ্যাটাক করছে ওইখানে গত 6-7 মাস 1 বছরে কোনো লোকজনই যায় না। এটারে বলে অ্যাবান্ডন প্রপার্টি। তো তারা অ্যাটাক করছে, ইন্ডিয়ানরা অ্যাটাক করছে অ্যাবান্ডন প্রপার্টিতে। ওখানে তারা যা করছে তারা বলছে যে আমরা 100 টেরোরিস্টে মারছি, কিন্তু পাকিস্তান এবং বিশ্বের মিডিয়া অন্যান্য লোকজনরা যারা ওখানে অন দ্য গ্রাউন্ড সাংবাদিক আছে তারা বলছে টোটাল 31 জনকে মারছে। একটা কথা ওখানে লেখা আছে, ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট মেনি অফ দ্য স্ট্রাইক হ্যাড হিট ফ্যাসিলিটিস অ্যাসোসিয়েট উইথ দ্য টু টেররিস্ট গ্রুপ, বাট none of them confirmed that those properties are abandoned property. এখন in Bhaulpur in Punjab, Pakistan's most populous province, Bhaulpur, Punjab, সবচেয়ে জনবহুল একটা জায়গা, ওখানেও স্ট্রাইক করছে। ঠিক আছে, a town about 25 miles from Pakistani capital, একটা বিল্ডিং কমপ্লেক্সে হিট করছে যেখানে বলা হয়েছে এটা লস্কর-ই তাইবার হেডকোয়ার্টার। মজার ব্যাপার, 2019 সালে পাকিস্তান মিলিটারি ওই লস্কর-ই তাইবার যেটা বলছে হেডকোয়ার্টার, সেখান থেকে তাদেরকে ব্যান করার পরে ওটা গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন একটা মিলিটারি ইনস্টলেশন। ওখানে লস্কর-ই তাইবার কোন অস্তিত্ব তারা কেউ খুঁজে পায় নাই। 4 other sites targeted were said to be small seminaries and mosques. 4টা মসজিদ এবং মাদ্রাসার উপরে ইন্ডিয়া স্ট্রাইক করছে। এখন ইন্ডিয়া এটার ব্যাপারে তাদের অনেক সফলতার গান গাইছে। ইন্ডিয়া বলছে আমরা মাইরা ফেলাইছি, এই করছি সেই করছি। এবার আসেন পাকিস্তান কি করছে। এই ক্লেমগুলো পাকিস্তান করে নাই, ভারতের মিলিটারি মুখপাত্র বলছে যে পাকিস্তান 36টা স্থান সিলেক্ট করেছে ভারতের মধ্যে। এই 36টা জায়গায় পাকিস্তান ড্রোন অ্যাটাক করছে। কতবার ড্রোন অ্যাটাক করছে? তারা পাকিস্তান নাকি 300 থেকে 400 ড্রোন ব্যবহার করছে ইন্ডিয়ার অভ্যন্তরে। পাকিস্তান কইছে না, আমরা এটা করি নাই, আমরা আর্টিলারি শেলিং করছি। An Indian military official says that Pakistan used 300 to 400 drone. According to the Indian military official, Bhyomika Singh, Pakistan military carried out multiple violations of Indian airspace along the entire western border with military infrastructure, the intended target. Along with the international border and line of control, drone instruction were attempted from 36 locations, approximately 300 to 400 drone. একটা কথা, পাকিস্তান অস্বীকার করছে যে আমরা কোনো ড্রোন অ্যাটাক করি নাই। এখন আমেরিকার রিলায়েবল নিউজ এজেন্সি যেগুলো, যেমন আমেরিকান নিউজ এজেন্সি যেগুলো রিলায়েবল কিছুটা, নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, তাদের রিপোর্টিং এ তারাও বলছে পাকিস্তান যদিও ডিনাই করছে যে 300 থেকে 400 ড্রোন অ্যাটাক করছে 36টা ভারতীয় লোকেশনে, এটা যুদ্ধের সময় এ ধরনের ডিনায়াল থাকে। এখন ইন্ডিয়া দাবি করতেছে এই ড্রোন গুলো নাকি টার্কির সাপ্লাই দেয়া। যদি টার্কির সাপ্লাই দেওয়া ড্রোন পাকিস্তান ব্যবহার করে থাকে তাইলে ইন্ডিয়ার অবস্থা ভালো থাকার কথা না। সাবজেক্টটা এই। আরো একটা কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে এই পরিসরে এই মুহূর্তে ইন্ডিয়া পাকিস্তানকে অ্যাটাক করছে স্রেফ মুখ রক্ষা করার জন্য। কারণ এটা শুধু পাকিস্তানি ইন্টেলিজেন্স না, পৃথিবীর অনেক ইন্টেলিজেন্সরা একটা হিন্টস দেওয়ার চেষ্টা করছে। পেহেলগামে যে অ্যাটাকটা হয়েছে এই অ্যাটাকটা সেলফ ইনফ্লিকশন,
অর্থাৎ নিজেরা এই অ্যাটাকটা করে তারা এই কাজটা করছে। এখন এই যুদ্ধ, এই জরুরি অবস্থা কি আমি মনে করি শেষ হবে নাকি ফুল ওয়ার শুরু হবে? আমি বিশ্বাস করি যে এটা 1-1.5 সপ্তাহ বা ম্যাক্সিমাম 2 সপ্তাহের ভিতরে পরিস্থিতি নর্মাল হয়ে যাবে। একটা কারণে, নাইদার পাকিস্তান নর ইন্ডিয়া ক্যান অ্যাফোর্ড দিস ওয়ার। কারণ এটাকে যদি একটা ফুল ব্লন ওয়ার হিসাবে যায়, অর্থনৈতিকভাবে পাকিস্তান এবং ইন্ডিয়া জাহান্নামে গিয়ে পৌঁছবে, নাম্বার 1। এন্ড নাম্বার 2, ভারত তার অস্তিত্ব রক্ষার্থে এই যুদ্ধ এফোর্ড করে না। কারণ চায়না এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাবে, পাকিস্তান এই সুযোগ কাজে লাগাবে। মধ্যে থেকে বাংলাদেশ কিছু একটা করবে আমি তা বলছি না, বলতাম এখানে যদি মির্জাফর ওয়াকারুজ্জামানের জায়গায় অন্য একজন জেনারেল বসা থাকতো আমি অন্য একটা কথা বলতাম। কিন্তু ওয়াকারুজ্জামান যদি আর্মি চিফ থাকে তাইলে সে ভারতের বিরুদ্ধে কিছু করার মতো হ্যাডাম বা যোগ্যতা এটা নাই। কারণ ওয়াকার তার পুরা শরীরের যতটা পশম আছে প্রত্যেকটা পশম ভারতের কাছে কৃতজ্ঞ, প্রত্যেকটা পশম হাসিনা মাগির কাছে কৃতজ্ঞ। তো এখন এই বিষয়টায় আপডেট আজকের পর্যন্ত যা আমি আপনাদেরকে দিলাম, সাবজেক্টটা এই। পাকিস্তান ফায়ার করতেছে, ইন্ডিয়া ফায়ার করতেছে, এখানে ফুল ব্লোন ওয়ার, এটা এখন পর্যন্ত যায় নাই। একটা কথা, ভারত অনেক ইনভেস্ট করেছে, তারা ইতিমধ্যে অনেক খরচের মধ্যে পড়েছে। তারা F-16 ফাইটার ব্যবহার করছে, রাফাল ফাইটার ইউজ করছে, তাদের বিমানগুলো একটার পর একটা বিধ্বস্ত হইতেছে। আর পাকিস্তান সোফার ইউজ করতেছে লং রেঞ্জ মিসাইল এবং আর্টিলারি গান তারা ব্যবহার করতেছে, পাশাপাশি তারা ড্রোন ব্যবহার করতেছে। আমি আপনাদেরকে দর্শকবৃন্দ বোঝার জন্য বলি, সেটা হচ্ছে এই মিলিটারি অপারেশনে ইন্ডিয়া যদি খরচ করে থাকে 10 টাকা, ভারত খরচ যদি করে 10 টাকা, পাকিস্তান তাদের অপারেশনে এ যাবৎকাল খরচ করছে 2 টাকা। হতাহত কে বেশি কে কম এই সাবজেক্টে আমি না যাই। অনেকে আমাকে প্রশ্ন করেছে, জেকব ভাই আপনি কি গাজওয়াতুল হিন্দের সাথে এই যুদ্ধকে শুরু মনে করেন কিনা? না ভাই, আমি এটা নিয়ে এই মুহূর্তে মনে করি না। গাজওয়াতুল হিন্দ যেই এপিক স্টোরি বা এপিক প্রেডিকশনের কথা বলা আছে, না আমরা ওখানে পৌঁছিনি, সাবজেক্টটা ওখানে যায় না। দিস ইজ নট দ্য বিগিনিং অফ গাজওয়াতুল হিন্দ, আই ডোন্ট থিঙ্ক সো। আমি যতটুকু স্টাডি করেছি, আমার নিজের যে অভিজ্ঞতা সেখান থেকে আমি আপনাকে বলছি, এই পাকিস্তানি এবং ভারতের বোম্বিং স্ট্রাইক, এয়ার স্ট্রাইকের মধ্যে গাজওয়াতুল হিন্দ এই মুহূর্তে আপনারা যদি চিন্তা করেন করতে পারেন। হেই, আপনাদের অভিজ্ঞতা ডিফারেন্ট, আমার অভিজ্ঞতা ডিফারেন্ট, আপনাদের স্টাডি এবং ফাইন্ডিংস ডিফারেন্ট, আমাদেরটা ডিফারেন্ট, আপনারা চিন্তা করতে পারেন। বাট দ্যাট দিস bombing by both sides should not be considered at the beginning of Ghazwatul Hind. I don't think so. তো এই বিষয়টা নিয়ে আরো যদি আপডেট থাকে আগামী কালকের আমি এটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। এবার একটা শেষ সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। সেই সাবজেক্টটা হলো, আমি আপনাদেরকে একটা ছবি দেখাবো, আপনারা ছবিটা দেখার পরে একটু বিবেচনা করবেন। আপনারা এই ছবিটার দিকে দর্শকবৃন্দ একটু তাকিয়ে দেখেন। বেগম জিয়া বাংলাদেশে গেছে এবং বেগম জিয়ার 2 পুত্রবধূ অর্থাৎ ডাক্তার জোবায়দা এবং কোকোর স্ত্রী সিথি, তারা বাংলাদেশে গেছে। যখন বাংলাদেশে গেছে, এয়ারপোর্টে গেছে, তাদের সাথে একটা লোককে আপনারা বা পাশে তাকিয়ে দেখেন। এই ছবিটার বা দিকে আপনারা একটু নজর দিয়ে তাকিয়ে দেখেন। এই লোকটার নাম হচ্ছে নুরুদ্দিন আহমেদ অপু। আপনারা একটু ভালো করে তাকায় দেখেন, লোকটার নাম নুরুদ্দিন আহমেদ অপু। অর্থাৎ নুরুদ্দিন আহমেদ অপু হলো, আমি নুরুদ্দিন আহমেদ অপুর কথা আপনাদেরকে একটু বলি।
নুরুদ্দিন আহমেদ অপু হলো শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের একান্ত সচিব। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 3, গোসাইরহাট, ডামুড্ডা, ভেদরগঞ্জ আসনের ধানের শীষ প্রার্থী ছিলেন। তবে নির্বাচন প্রচারণার সময় আওয়ামী লীগের সমর্থকরা তার উপরে হামলা চালায়। সালের জানুয়ারিতে চিকিৎসাধীন অবস্থায় নুরুদ্দিন অপুকে আটক করা হয়। প্রায় 6 বছর কারাবাস ভোগ করার পরে তিনি সম্প্রতি মুক্তি পান। অপু একসময় ছাত্র দলের রাজনীতির সাথেও জড়িত ছিলেন। এখন এই নুরুদ্দিন অপু সম্প্রতি হাজত থেকে মুক্তি পান, অর্থাৎ 2024-এর আন্দোলনের পরে অপু হাজত থেকে মুক্তি পান। এখন এই নুরুদ্দিন অপুকে আজকের আমি হঠাৎ করে কেন গুরুত্ব দিলাম? দর্শকবৃন্দ, অনেকেই আমাকে বলে যে আমি নাকি এখন বিএনপির বিরুদ্ধে লেগেছি। কেন বিএনপির বিরুদ্ধে লেগেছি? আমি যখন 2008 সাল 9 সাল এই সময় আমি যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছি, বিএনপির লোকজনরা তো আমার ভিডিও সমানে প্রচার করছে, শেয়ার করছে, কারণ আমার কথাগুলো বাংলাদেশের পক্ষে ছিল, আমি তাদের পক্ষে বলি নাই। আমি যখন মেহেদী সাফাদিরে নিয়ে প্রথম ইন্টারভিউ করলাম, তখন আমাকে ব্র্যান্ড করা হয়েছে, বিএনপির লোকজনরাই খুব গর্ব করে কইছে আমি নাকি বিএনপির নেতা, অথচ আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য না, আমি হচ্ছে বাংলাদেশের দালাল। এখন এই নুরুদ্দিন অপু হঠাৎ করে 2024-এর আগস্ট মাসের পরে, হয়তো সেপ্টেম্বর অক্টোবরে হাজত থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে হঠাৎ করে এই নুরুদ্দিন অপু একটা নিউজ পেপারের মালিক হয়ে গেছে। এই নুরুদ্দিন অপু একটা নিউজ পেপারের মালিক হয়ে গেছে। আপনারা জানতে চান ওই নিউজ পেপারের নামটা কি? আপনারা কি অবাক হবেন দর্শকবৃন্দ? দেখেন এই নুরুদ্দিন অপু কে। এই নুরুদ্দিন অপু হলো এই 2 দিন হয়েছে হাজত থেকে বাইরে আসছে। বের হওয়ার সাথে সাথে এই লোক কালবেলার নিয়ন্ত্রণ নিয়ে দিছে। আমরা না 2 দিন আগে বলছি জামাতের কোন নেতাদের সাথে সন্তোষ শর্মা জড়িত? আমরা না সন্তোষ শর্মারে নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্টরা দুনিয়া ফাটাইয়া দিল, কিন্তু একটা লোক কি বলছে যে কালবেলার মালিক নুরুদ্দিন আহমেদ অপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এবং হাওয়া ভবন রান করত এই অপু, এবং এক সময় এই নুরুদ্দিন অপু ছিল আমানুল্লাহ আমানের বডিগার্ড। একবারও তো কেউ বলে নাই। তো সন্তোষ শর্মাকে লালন করতেছে বিএনপির নুরুদ্দিন আহমেদ অপু, যে ছিল আমানুল্লাহ আমানের বডিগার্ড, যে ছিল তারেক রহমানের একান্ত সচিব, যে ছিল হাওয়া ভবনের দায়িত্বে। এই লোক যদি হয় কালবেলার মালিক, এবং এই লোক যদি সন্তোষ শর্মাকে সম্পাদক হিসাবে কন্টিনিউ করায়, তাহলে সন্তোষ শর্মার, আমরা বলি সন্তোষ শর্মা র, সন্তোষ শর্মা ভারতীয়, সন্তোষ শর্মা এইটা, সন্তোষ শর্মা বাংলাদেশে ভারতের মূল, তাহলে সন্তোষ শর্মাকে নিয়ন্ত্রণ করছে কে? সন্তোষ শর্মার পত্রিকা কালবেলার মালিক কে? এই নুরুদ্দিন অপু, নুরুদ্দিন আহমেদ অপু। এই নুরুদ্দিন আহমেদ অপু বেগম জিয়া যখন ঢাকায় আসছে, জুবাইদা রহমান যখন ঢাকায় আসছে,
যখন ঢাকায় আসছে তাকেই তো দেখা গেছে অত্যন্ত অ্যাক্টিভ, সবার সাথে অ্যাক্টিভ এই বাপাসে, এই নুরুদ্দিন আহমেদ অপু। তো নুরুদ্দিন আহমেদ অপু যদি আমানুল্লাহ আমান যে 2018 সালে রাজধানীতে বিএনপির বিভাগীয় সমাবেশে অসুস্থ হইয়া পইরা যাওয়ার অভিনয় করার পরে পুলিশদেরকে বলছে প্রাইম মিনিস্টারকে বলবেন আমি আমার কাজ করছি, আমানুল্লাহ আমান বলছে হাসিনাকে সাপোর্ট করছে। এই আমানুল্লাহ আমানের বডিগার্ড ছিল এই নুরুদ্দিন আহমেদ অপু, যে অপুকে আপনারা এখানে দেখতেছেন ছবিতে। এবং এই অপু এখন সন্তোষ শর্মার সাথে একত্রে কাজ করে এবং কালবেলার মালিক হচ্ছে এখন এই নুরুদ্দিন অপু। আপনারা নুরুদ্দিন অপুর লেখাপড়া কি খুঁজে বের করেন? নুরুদ্দিন অপুর ফাইন্যান্সিয়াল সোর্স কি যারা কালবেলা কেনার মতো, নাকি চান্দাবাজি টেন্ডারবাজি করে দখল করছে, নাকি বিএনপি কালবেলাকে টেক ওভার করছে, নাকি সন্তোষ শর্মাকে বলছে দিয়ে দাও পত্রিকা কোন বিএনপি কে, কারণ আগে আওয়ামী লীগ ছিল এবার বিএনপি কে দিয়ে দাও। তো কালবেলার মালিক যদি হয় নুরুদ্দিন আহমেদ অপু, আর কালবেলার সম্পাদক যদি হয় সন্তোষ শর্মা, তাহলে জামাত ইসলামী এইটা করছে, জামাত ইসলামী ওইটা করছে, জামাত ইসলামের মাসুদ এইটা করছে। ভাই তাহলে সাবজেক্টটা কি হইল? তাহলে সাবজেক্টটা কি হইল না যে বিএনপি র কে অ্যাকোমোডেট করছে? আপনাদের কি মনে হয় না যে ভারতের র কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমানভাবে তাদেরকে শেল্টার দিচ্ছে? এখন অনেকে বলবে যে বিএনপির বিরুদ্ধে কথা বলে, সাবজেক্টটা কি বিএনপির বিরুদ্ধে কথা বলা, নাকি নিরপেক্ষভাবে আমরা যদি বিএনপিকে জিজ্ঞাসা করি যে নুরুদ্দিন আহমেদ অপুর শিক্ষাগত এবং অভিজ্ঞতার আলোকে কি যোগ্যতা আছে কালবেলা পরিচালনা করার, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার ফাইন্যান্সিয়াল সোর্স কি, এত টাকা সে কোথায় পাইছে, নাকি বিএনপি নিজে কালবেলা টেক ওভার করছে? নুরুদ্দিন অপু কে? নুরুদ্দিন অপু তো ভারতীয়দের সাথে বহুদিন ধরে কাজ করতেছে। যে নুরুদ্দিন অপু বেগম জিয়া যখন হাজতে, বেগম জিয়ার বাসার সামনে যখন বালির ট্রাক চালায়, এই নুরুদ্দিন আপুও যায় নাই, অপুও যায় নাই, কেউ যায় নাই একটা স্লোগান দেওয়ার জন্য। আজকে নুরুদ্দিন অপু একেবারে সবার সামনে গিয়ে দাঁড়ায় গেছে, সবার সামনে গিয়ে দাঁড়ায় দেখাইতেছে যে সে বিশাল নেতা। আরেকটা কথা আমি বুঝি না, নুরুদ্দিন অপু তার কপালের দিকে তাকায় দেখেন, লোকজনটা কি দেখায়? নামাজ পড়ছে? এটা কি দেখায়? নামাজ পড়ছে? আরেকটা দেখেন তো একটু, আমি আরেকটা ছবি দেখাই আপনাদেরকে। আপনাদেরকে আরেকটা ছবি দেখাই, এই নুরুদ্দিন অপুর কপালের দিকে দেখছেন তো? ওকে, নুরুদ্দিন অপুরে সরাই। এবার ফালুর কপালের দিকে একটু তাকায় দেখেন আপনারা, একটু ছবিটা বড় করা উচিত ছিল। এখন দেখেন ফালুর কপালের দিকে একটু তাকায় দেখেন দর্শকবৃন্দ, দেখছেন ফালুর কপালের দিকে তাকায়া? তো মানে একটা কথা আছে না যে ফালুর কপালেও বড় দাগ আর এই নুরুদ্দিনের কপালেও বড় দাগ, এগুলো কি নামাজের দাগ নাকি হারামখোরের দাগ? একটু তাকায় দেখ দর্শকবৃন্দ। আজকের কথাটা আমি এখানেই শেষ করি, শুধু একটা সাবজেক্টে
আপনাদেরকে মনে করাইয়া দেই, সেটা কি জানেন? এই যে পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে বাংলাদেশটাকে জাহান্নাম বানানো হয়েছে। বিএনপির আচার আচরণে এমন মনে হচ্ছে যে তারা সরকার চালাচ্ছে, কিন্তু বিএনপির আরো একটা কথা, আপনি হাস্যকর একটা কথা আপনারা শুনেন। বিএনপির এক গাবুর আছেন আমির খসরু মাহমুদ, আমির খসরু মাহমুদের একটা কথা শুনুন। সে বলছে সংস্কার ঐক্যমতের সকল কাজ শেষ করতে আমার 2 দিন লাগবে। শুনছেন? তার নাকি 2 দিন লাগবে। কিভাবে 2 দিন লাগবে জানেন? চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের যখন প্রেসিডেন্ট ছিল, ঢাকায় জমি কেনার কথা বললা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পয়সা লইয়েছিল। আইনা 25 নম্বর প্লট বনানীতে কিনা 27 নম্বরের গাঁজাখুরি কইরা দখল করছে। কইরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বদলে ওনারশিপ নিজে নিয়ে গেছে সালারে দিয়া। এটা করতে তার 2 বছর সময় লাগছে। ঠিক একইভাবে সংস্কার করতে তার 2 দিন লাগবে। এর নাম বিএনপি। সারিনা হোটেলের মালিকানা উনি 2 দিনের মধ্যে নিয়ে নিছে। ঠিক আছে, এখন কি করবেন? এখন আরেক বলদের কথা শুনে আজকের আমি শেষ করি। আরেক বলদ বলছে তারা আওয়ামী লীগের ধারে কাছে যায় না, আওয়ামী লীগরে পুনর্বাসন তারা করতেছে না। গোরখদ কাব্বাসের কথা শুনেন। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে। আরে ভাই কি কমু, আমার আর ভালো লাগে না এখন এটা কইতে। আরে ভাই 17টা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি, পরিবার পরিজন সহ অশান্তিতে ভুগেছি, অসুস্থ হয়ে পড়েছি, অকালে বৃদ্ধ হয়ে গেছি। অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচারে। বরং আমি বলতে চাই, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। গত 17 বছরে গোরখদ কাব্বাস, তুমি বেটা আওয়ামী লীগের কোলে ছিলা, হাসিনার শাড়ির আঁচলে লুকাইয়া তুমি অবৈধ সম্পত্তি তুমি দখল করছো, রেলওয়ের জমি দখল করছো, প্রতিদিন কোটি কোটি টাকা পরিবহন বাণিজ্য থেকে আদায় করছো, টেন্ডারবাজি করছো, লুটতরাজ করছো, ডাকাতি করছো, ভণ্ডামি করছো। তুমি বলছো বুড়ো হয়ে গেছো। হালার পর তুমি এই কবর খুঁজতে খুঁজতে 74 বছর হয়েছে। তুমি কি 74 বছর বয়সে জুয়ান হইবা? হাই পুরি বিক্রেতার পোলা, শালা গান্ডু নাকি তুমি? গত 16 বছরে বিএনপিকে একটা এফেক্টিভ আন্দোলন তৈরি করতে দেয় নাই কয়েকজন মানুষ। ইভেন খালেদা জিয়ার মুক্তির জন্য এফেক্টিভ কোনো আন্দোলন করতে দেয় নাই 3-4 জন মানুষ। গোরখদ কাব্বাস তুই একজন, গোরখদ কাব্বাস তুই একজন, তোর চাচতো ভাই ফালু একজন, ফালুর আপন ভাই নুরু একজন, সাদেক হোসেন খোকা একজন, তার পোলা ইশাক একজন, আব্দুল্লাহ ওয়াল মিন্টু একজন, তাবিতা ওয়াল একজন, মোহাম্মদ সালাম আর একজন। খালেদা জিয়ার মুক্তির জন্য একটা আন্দোলন তোরা করতে দেশ নাই রে ভাই। আওয়ামী লীগের ফেভারে আজকের গোরখদ কাব্বাস, তোমারে ভাই জিজ্ঞাসা করি, হামিদ রে মির্জাফর ওয়াকার বিদেশে পাঠাইছে, মির্জা ফখরুল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছে, মোহাম্মদ সালাম চিকিৎসার জন্য প্রত্যেকদিন আমেরিকায় গেছে, তুমি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছো, আমির খসরু প্রত্যেকদিন বাইরে গেছে, বেগম জি একবারও যায় না কেন? কারণ তোমরা চাও না বেগম জিয়া বাইরে যাক। তোমরা ভারতের ইশারায়, তোমরা রয়ের ইশারায় বিএনপির সাথে
বিশ্বাসঘাতকতা কইরা বেগম জিয়া যাতে চিকিৎসার জন্য বাইরে না যায় এই জন্য তোমরা কোনো টু শব্দও করো নাই। আর তোমরা বলছো যে আন্দোলন কইরা পাগল হয়ে গেছো। গোরখদক আব্বাস তুমি কিছু করো নাই। মির্জা ফখরুল তো শাখা সিঁদুর লইয়া ব্যস্ত ছিল সন্ধ্যার সময়। শেষ মির্জা ফখরুলের পারিবারিক ঐতিহ্য হলো সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়বে না। মির্জা ফখরুলের পারিবারিক ঐতিহ্য হচ্ছে সন্ধ্যার সময় শাখা সিঁদুর পড়ছে। তো দর্শক বিন্দু, এই ছিল আমাদের শো। আগামীকালকের বাংলাদেশ সময় রাত্র 11টায় আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দর্শক বিন্দু, আজকে যে কথাটা আমি কনক্লুড যদি করি, একটু একা একা চিন্তা করে দেখেন। ধরেন হামিদ দেশের বাইরে গেছে, একজন বাংলাদেশি নাগরিক যদি হাজতেও থাকে, চিকিৎসা পাওয়া কিন্তু তার সাংবিধানিক অধিকার। বিশ্বাস করেন, কিন্তু চিকিৎসা পাওয়া তার সাংবিধানিক অধিকার, ম্যান্ডেটরি। সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর একটা উপমা বা উদাহরণ তৈরি করত, হামিদকেও নির্দ্বিধায় ইউনূস সরকার অথবা বর্তমান গভর্নমেন্টের লোকজনরা, এত লুকোচুরির কিছু নাই। হামিদ চিকিৎসার জন্য অ্যাপ্লিকেশন করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় তাকে বাইরে যাওয়ার পারমিশন দিছে। এখানে লুকানোর, চুপ থাকার, হারিয়ে যাওয়ার কোনো বিষয় নাই, পালিয়ে যাওয়ার কোনো বিষয় নাই। কিন্তু বেগম জিয়াকে বছরের পর বছর আটকে রাখা হয়েছে, বিদেশে চিকিৎসা করতে যেতে। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আব্দুল হামিদ আসলে কিভাবে পালিয়েছে, কেন পালিয়েছে। এই আব্দুল হামিদ মূলত ভারতের কত আগে থেকেই এজেন্ডা বাংলাদেশ নিয়ে কাজ করতেছিল। তো আব্দুল হামিদকে নিয়ে বিএনপি কিনে কিছু কথা বলেছেন। আসলে আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার পিছনে আমি মনে করি সবারই দায় রয়েছে। বিএনপির সবচেয়ে বড় যে দায় রয়েছে, বিএনপি এখনো পর্যন্ত নির্দিষ্ট করতে পারে না তারা কি আওয়ামী লীগের বিচার চায় নাকি চায় না। আব্দুল হামিদের মতো আরো অনেক বড় বড় খুনিরা বাংলাদেশে এখনো বসবাস করছে। তো বিএনপি তাদের বিচার চাওয়ার জন্য কোনো আন্দোলন নয়, কোনো সাংবাদিক সম্মেলন নয়। বিএনপি শুধুমাত্র একটি নির্বাচনের জন্য হাহাকার করছে, আন্দোলন করছে, প্রয়োজনে তারা রাজপথে নামবে। কিন্তু আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে বিএনপির কোনো রকমের পদক্ষেপ নেই বললেই চলে। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।